রাজনৈতিক অবক্ষয় বাংলার এত নিচে পৌঁছে গেছে, এত নিম্ন স্তরে পৌঁছে গেছে যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে। নমস্কার, আমি কৃষ্ণেন্দু। মাধ্যমের আরো একটি পডকাস্টে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন গোপাল বাবু, শ্রী গোপাল সামন্ত। উনি ছত্তিশগড়ে থাকেন, রায়পুরে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। এখন বেশ কিছুদিন হলো উনি কলকাতাতে রয়েছেন, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব উনি পালন করছেন। আজকে আমরা জানি অমিত শাহ এসেছিলেন কলকাতায়। বিজেপি আগামী নির্বাচনের জন্য তাদের সংকল্পপত্র প্রকাশ করলো অমিত শাহের হাত দিয়ে। এর আগে টিএমসি অলরেডি তাদের ম্যানিফেস্টো পাবলিশ করেছে। এই ম্যানিফেস্টো বিষয়ে দুটো যে দুই প্রধান রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে, বিজেপি এবং টিএমসি, এদের ম্যানিফেস্টো বিষয়ে আমরা একটা তুলনামূলক আলোচনা আজকে করব গোপালবাবুর সঙ্গে। গোপালবাবু, আপনি শুরু করুন। ম্যানিফেস্টো তো আজ বিজেপির এসছে, কিছুদিন আগে টিএমসির এসছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন 10টি প্রতিজ্ঞা, আর বিজেপির ম্যানিফেস্টো বলছে গ্যারেন্টি। উনি প্রতিজ্ঞা নিয়েছেন, প্রতিজ্ঞাটা পালন করবেন কি করবেন না সেটা পরবর্তীকালে জানা যাবে। কিন্তু বিজেপির ক্ষেত্রে বিজেপি গ্যারেন্টি দিচ্ছে এই কাজগুলো আমরা 45 দিনের ভেতরে করব, 2 মাসের ভেতরে করব, 90 দিনের ভেতরে করব। প্রত্যেকটা কাজের টাইম ফ্রেম ফিক্স আছে। মমতা ব্যানার্জির বা টিএমসির যে ম্যানিফেস্টোটা রিলিজ হয়েছে সেটার মধ্যে কোনো টাইম ফ্রেম ফিক্স নেই, অ্যামাউন্ট ফিক্স নেই, টাইম ফ্রেম ফিক্স নেই, দুটোই ফিক্স নেই। আমার ল্যাপটপে দুটোই খোলা আছে। বিজেপিরও ম্যানিফেস্টো বা সংকল্পপত্র খোলা আছে, টিএমসিরও ম্যানিফেস্টো বা ওদের ভাষায় যা বলা হয় আর কি, সেটাকে ওরা তো সংকল্পপত্র বলে না। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে প্রথম থেকে আমরা শুরু করি। বিজেপি যেটাকে বলছে ঘোষণাপত্র, সংকল্পপত্র ইত্যাদি, টিএমসি বলছে ইস্তেহার। The basic difference lies there. আজকে যারা একটা যে বাংলা বাংলা করে মমতা ব্যানার্জি চিল্লিয়ে বেড়াচ্ছেন, খুব একটা ভালো শব্দ এখানে ব্যবহার করতে ইচ্ছে করছে না, কারণ আমাদের মুখ্যমন্ত্রীও ভালো শব্দ ব্যবহার করে না। সুতরাং এটাকে চিল্লানোই বলতে বাধ্য হলাম, কারণ সেটা দিয়ে ঠিক সেন্সটা হয়তো ঠিক মতো বোঝানো যায়। তো তারা টিএমসি, তৃণমূল কংগ্রেস একটা বাংলা শব্দ খুঁজে পেল না, তাকে ইস্তেহার বলতে হলো। এটা কি কোনো উদ্দেশ্যমূলক? এটা কি তাদের জ্ঞানের অভাব, বাংলা জ্ঞানের অভাব, না এটা উদ্দেশ্যমূলক যে বাংলাকে বিকৃত করার একটা প্রচেষ্টা? এই বাংলা সরকার, এই টিএমসি সরকার বাংলা ভাষা দিবস পালন করে। বাংলা দিবস ভাষা পালন করার প্রোগ্রামটা করা আর তার পেছনের রিজনটা বোঝা দুটো একদম আলাদা আলাদা। ভাষা দিবসের মানেই ছিল যে বাংলা ভাষা উর্দুর ভাষার সাথে বিরোধিতা করে বাংলা ভাষাকে আগে নিয়ে যাওয়া, সেটাই ভাষা দিবস, সেটাই বাংলা ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল, বা সেটাই বাংলা ভাষা দিবস হিসেবে মানানো হয়, পালন করা হয়। এবার যে মুখ্যমন্ত্রী জিতবে বাংলা বলছে, সেই নিজের প্রতিটা শব্দতে উর্দু ইউজ করছে, উর্দু কে নিয়ে আগে বাড়ছে। ইস্তেহার, আচ্ছা আরেকটা মজার জিনিস, আপনি ইস্তেহারটা দেখুন, গতবারের ম্যানিফেস্টোতে ওনার ইস্তেহারই লেখা ছিল, মানে ওনার এজেন্ডাটা উর্দুকে নিয়ে ফিক্স, ওনার এজেন্ডাটা প্রতি বছর একটু একটু করে বাড়ছে। মানে আজ সাম্প্রদায়িক মেরুকরণ যেখানে উনি পৌঁছে দিয়েছেন, যেই জায়গায় পৌঁছে দিয়েছেন, সেখানে তো বাংলার উপরে উর্দুই জয়ী হয়ে গেছে। এবার কিছু কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে, দুটো অ্যাপ্রোচ নিয়ে, মানে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আমরা খানিকটা আলোচনা করে তারপরে আমরা সঙ্গে সঙ্গে বিষয়ের মধ্যে ঢুকে যাব। আর একটা জিনিস, দুটো ম্যানিফেস্টো দেখে আমি যেটা দেখছি, বিজেপির ম্যানিফেস্টো দেখছি, এখানে প্রথমে কিছু নেতৃবর্গের ছবি রয়েছে, ঠিক আছে, এবং তারপরে সাবজেক্ট ম্যাটার, মানুষের ছবি কিন্তু সেখানে আর
বা নেতাদের ছবি সেখানে দেওয়া হয়নি, সেখানে বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে দেখুন, আপনিও দেখতে পাচ্ছেন ল্যাপটপটা আপনার সামনে, টিএমসি ল্যাপটপ, ওদের যে ম্যানিফেস্টোটা রয়েছে, আমার ইস্তেহার শব্দটা ব্যবহার করতে ভালো লাগছে না, আমি যার জন্য, ওরা যেহেতু সংকল্পপত্র বলেনি আমি সেটাকে বলতে পারি না, আমি ম্যানিফেস্টোই বলছি, একটা কমন ল্যাঙ্গুয়েজ। আপনি দেখুন ছত্রে ছত্রে মমতা ব্যানার্জির ছবি, তো মানে দে ডো নট হ্যাভ এনি সেলিং পয়েন্ট আদার দ্যান মমতা ব্যানার্জি। তারা তাদের অ্যাচিভমেন্টটাকে সেল করুক, তারা তাদের কমিটমেন্টটাকে সেল করুক, কিছু নেই তাদের, শুধু মমতা ব্যানার্জির ছবি তারা সেল করছে। তো এটাও একটা বিশেষ মানে মজার জিনিস আর কি, যে মমতা ব্যানার্জি ছাড়া তাদের কাছে কেউ নেই, যেটা বলে থাকেন আমাদের সবাই, যে সেখানে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট, সেটা তো বোঝাই যাচ্ছে। আর একটা বিষয় যেটা আমার দেখে মনে হচ্ছে, যে ওনারা কি করবো হ্যান ত্যান নিয়ে ইত্যাদি নানা রকম কথা টথা বলছেন, সবাই কিন্তু ধোঁয়াশায় ভরা। আমরা দুটো কম্প্যারিজনের মধ্যে আপনার কাছে তার প্রিন্ট আউট রয়েছে, আমরা আসবো, একটু ওপর বিষয়টা নিয়ে আলোচনা করে নিই। সবটাই ধোঁয়াশায় ভরা। আজকে যিনি, তারা যে কাজগুলো করবে বলছেন, তো সেটা এতদিন করেনি, কে বারণ করেছে? তো ভেরি ইন্টারেস্টিং আমি যে জিনিসটা দেখছি আর কি। তো এবং দ্বিতীয় কথা দেখুন, আমি এখানে খুলে রাখলাম অ্যাচিভমেন্টস। অ্যাচিভমেন্টসে টাকা দেওয়া ছাড়া, আমরা এত টাকা এত লোককে দিয়েছি, এত টাকা এত লোককে দিয়েছি, এত টাকা এত লোককে দিয়েছি, কেবলমাত্র সেই বিষয়গুলি তারা অ্যাচিভমেন্টসে লিখছেন। সার্বিক উন্নতি প্রদেশের নেই, কিছু লিখছেন না। এবং যে জিনিসগুলো ওনারা হবে বলে লিখছেন, সবই সেই ওই চপ শিল্পের মতো ব্যাপার আর কি। আর একটা শব্দ ব্যবহার করতে বাধ্য হচ্ছে সেখানে, ঢপ। বোঝাই যাচ্ছে ঢপ, এর মধ্যে কোনো রকম ডেপথ নেই, কিছু একটা লিখতে হয়, কাগজ ভরানোর জন্য লিখেছেন। ওনারা বলছেন এই যে খাদ্য নিয়ে মমতার যে বিষয়টা, সেটা কিন্তু ওটা ওনার চালাকি, আর কিছুই নয়, যে দুর্নীতি থেকে ফোকাসটাকে হাটিয়ে দিয়ে কিছু একটা মার্কেটে ছেড়ে দাও। দেখুন, আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন, যে মমতা ব্যানার্জির পার্টি বা টিএমসির কাছে সেলিং পয়েন্ট কি আছে। আচ্ছা, আদেও বা কোনোদিন সেলিং পয়েন্ট ছিল? আপনি এতদিন ধরে রাজনৈতিক জার্নালিজম করছেন, পলিটিক্যাল জার্নালিজম করছেন, রাজনৈতিক পত্রকারিতা করছেন, এবার আপনি এটা বুঝে আমায় বলুন কি মমতা ব্যানার্জি কোন দিন দাঁড়িয়ে লজিক্যাল হয়েছে, কোন মঞ্চে দাঁড়িয়ে লজিক্যাল কথা বলেছে? মমতা ব্যানার্জিকে লোকে পরিবর্তন চাই বলে নিয়ে এসছে, তখন পরিবর্তনটা কিসের জন্য চাই সেটা 2011-তেও মমতা ব্যানার্জি বলতে পেরেছিল না, 2016-তেও উনি বলতে পেরেছিলেন না যে উনি কি করবেন, আর 2021-এও বলতে পেরেছিলেন না যে উনি কি করেছেন বা কি করবেন, আর 2026-এ ওনার কাছে কিছুই নেই, ঝুলি খালি হয়ে গেছে। একটা কথা কতবার শোনাবে লোক, একটা ভাষণ কতবার লোকে শুনবে? মানে আজ মমতা ব্যানার্জির কাছে বলার জন্য ভাষণও নেই। আপনি হয়তো 3-4-5টা ভাষণ উঠিয়ে দেখে নিন, যেমন আপনি ম্যানিফেস্টো দেখছেন, ওদের ইস্তেহার দেখছেন, সেরকম 4টে ভাষণ শুনে নিন। ভাষণে একটাই কথা, কেন্দ্র থেকে কে এসছে, কেন্দ্রীয় বাহিনী কথা এসে। আপনি দেখেছেন কয়েকদিন আগে উনি একটা ভাষণ দিলেন যে সিআরপিএফ নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, সিআরপিএফটা কার? সিআরপিএফটা কার? সিআরপিএফটা কোনো পার্টির, বা সিআরপিএফটা কোনো পার্সোনাল ব্যক্তির? সিআরপিএফটা দেশে, একটা জায়গা থেকে সিআরপিএফ উঠে আরেকটা জায়গায় আসছে, আরেকটা প্রদেশে আসছে, সেটা তাদের নর্মাল ডিউটি। সেই ডিউটিটাকে নিয়ে প্রশ্ন করা, বা আজ তো গালাগালি দিচ্ছেন স্টেজে। মানে রাজনৈতিক অবক্ষয় বাংলার এত নিচে পৌঁছে গেছে, এত নিম্ন স্তরে পৌঁছে গেছে, যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। আজ কেউ ভাবতে পেরেছিল এই বাংলায়, আজ এই বাংলাকে কিভাবে চেনা যেত আর কিভাবে পরিণত হয়ে? তারপরে আপনি এরকম পয়েন্টে গিয়ে বললেন জাতীয় সুরক্ষা।
একটা পয়েন্ট যে এই বিজেপি আজকে যে সংকল্পপত্র নিয়ে বলছে বা যে সংকল্পপত্রটাকে আজকে প্রকাশিত করা হয়েছে, সেই সংকল্পপত্র একটা টপিক নিয়ে মমতা ব্যানার্জি কোথাও কথা বলেছে? তারপরে আপনি বললেন শিল্প। আচ্ছা, শিল্পটা আছে কোথায়? আর শিল্প মানে চপ শিল্প, তো চপ শিল্প তো ভালো ছিল। আপনি পশ্চিম বাংলার বাইরে গিয়ে দেখুন বাঙালিরা কোথায় কাজ করছে। আপনি বিশ্বাস করবেন না, আজ বাইরে গেলে 3 রকম বাঙালি দেখা যায়। একটা বাঙালি যে প্যান্ডেল বাঁধে, একটা বাঙালি যে আহ, এ, মশলা দিয়ে চা বিক্রি করে, মশালা টি বলে যেটাকে, সেটা বিক্রি করছে। আরেকটা কাস্ট, আরেকটা বাঙালি পাবেন যে সোনার দোকানের সোনার জিনিসপত্র গড়ছে, সোনার আভূষণ গড়ছে, সেই রকম আপনি পাবেন। তো এখানে মমতা ব্যানার্জি আছেটা কোথায়? এখানে সরকারটা আছে কোথায়? এটাই খুঁজে বের করতে হবে। মাইক্রোস্কোপ দিয়ে আর হ্যান্ডলেন্স দিয়ে আপনাকে সরকার খুঁজে বের করতে হবে। সেখানেও বাঙালি আজ বুঝতে পারছে না, হয়তো এতদিন বুঝতে পারেনি, কিন্তু এইবার বুঝতে পারছে। এবার আমি পথে ঘাটে যাদের সাথে কথা বলছি, যেখানে কথা বলছি, ম্যানিফেস্টো তো অনেক দূরের কথা। প্রথম কথাই তাদেরকে সরকার আজকেটা কোথায়? সরকার কি 15 বছর ধরে এক্সিস্ট করছে আদেও? এইখানে আজ বাঙালির ক্ষোভ পৌঁছে গেছে। আচ্ছা, আমরা ম্যানিফেস্টোর পয়েন্টে প্রত্যেকগুলো পয়েন্ট আমরা একবার আলোচনা করে নিই। তো দুর্নীতি নিয়ে এখানে বিশেষভাবে ফোকাস দেওয়া হয়েছে। 3 নম্বর হয়েছে কাটমানি সংস্কৃতি। এটা 3 নম্বর পয়েন্ট বিজেপির সংকল্পপত্রের ঘোষণাপত্রে বলা হয়েছে যে কাটমানি এবং সিন্ডিকেট রাজকে নির্মূল করা। এটাও একটা বাম আমল থেকেই এই শিল্পটা শুরু হয়েছিল, নতুন এখানে এটার আমদানি, এবং তৃণমূল এটাকে নিয়ে মাস্টারি করে ফেলেছে বলা যায়, কাটমানি আর সিন্ডিকেটে। তো এটাকে খুব সুন্দরভাবে নজর দেওয়া হয়েছে এবং তারা বলছে যে তাদের ঘোষণাপত্রে এই কাটমানি এবং সিন্ডিকেট রাজকে এখান থেকে নির্মূল করবে। 4 নম্বর পয়েন্ট যেটা ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। আজকেই কথা হচ্ছিল, আমারই এক বন্ধু পরিচিত, তারা রিটায়ার করেছেন, কিছু টাকা ঢুকেছে তাদের অ্যাকাউন্টে, যে সুপ্রিম কোর্ট দেওয়ার পরে, নির্দেশ দেওয়ার পরে, খুব কড়া নির্দেশ দেওয়ার পরে কিছু টাকা ঢুকেছে, কিন্তু তারা কেউ ক্যালকুলেশন করে বেরই করতে পারছে না যে সেই টাকাটা কি, তার ক্যালকুলেশনটা কি। সেখানে একটা বিরাট ঘাপলা আছে। এবং মজার কথা এই যে ওখানে সরকারি কর্মচারীদের মধ্যে বিভিন্ন রকম তাদের নিজস্ব গ্রুপ থাকে। সেই গ্রুপে আমার সেই বন্ধুটি বললো যে আমি একটি পোস্ট করলাম, তো সেখানে বললাম যে ঠিক আছে, এটা তো হলো, আমি ক্যালকুলেশন আমরা কেউ বুঝতে পারছি না, এটা কেন এতটা, আমাদের তো অঙ্ক বুঝি, আমাদের তো একটা ক্যালকুলেশন আছে, আর এটা তো খুব স্ট্রেট কাট, এখানে তো কোনো লুকোচাপার কিছু নেই, তার পার্সেন্টেজ আছে, লোকের স্যালারি আছে, এটা সোজা অঙ্ক বেরিয়ে যাবে, এটা স্কুলের অঙ্ক। তাহলে এখানে এই অ্যামাউন্টটা কোথা থেকে এলো সেটা কোনো রকম ভাবে বোঝার ক্ষমতা নেই, বোঝা যাচ্ছে না। তো তারপরে সেখানে একটা উনি মন্তব্য করেছেন মজা করে যে ঠিক আছে, যা হলো হলো, এবারে আগামী নির্বাচনে যদি দিদিমণি আবার সরকারে আসেন তাহলে কিন্তু বাকি টাকাটা ভোগে গেল। তারপরে হাজার হাজার কমেন্ট, সেখানে সবাই বলছে হ্যাঁ তাই তো আমরাও তাই জানি, কি হবে দেখা যাক, তো ইত্যাদি। মানে কারোর কোনো কনফিডেন্স নেই সরকারের উপরে, গভর্নমেন্টের উপরে। এটাকে কান ধরে কিছু একটা করতে বলা হয়েছে বলে সামথিং দে হ্যাভ ডান, কিন্তু তার কোনো হিসাব নেই। 5 নম্বর বিষয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অমিত শাহ তো বড় জোর গলাতে আগেই বলে গেছেন, সেটা সেখানে ইনক্লুড করা হয়েছে যে আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত
তাদেরকে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা, যে চাকরি গ্যারান্টি দেওয়া হচ্ছে, এবং এটা মমতা ব্যানার্জির গ্যারান্টি নয় সেটুকু আমরা বলতে পারি, কারণ ইট ইজ মোদি কি গ্যারান্টি। এবং এই যে এতদিন পরে ইলেকশনের আগে যুবসাথী বলে হালকা করা হচ্ছে, দে আর প্রপোজিং ডাবল দেয়ার। তো সেখানে মমতা ব্যানার্জি যে বিভিন্ন জায়গাতে প্রচার বা মিথ্যা প্রচার করে বেড়াচ্ছেন ইয়ে নিয়ে, সরকারি প্রকল্পগুলো নিয়ে, এখানে স্পষ্টভাবে আজকে আমি অমিত শাহের ইয়েটাও দেখছিলাম, সাংবাদিক সম্মেলনটাও, ওখানে উনি স্পষ্টভাবে বলেন যে যেখানে বিজেপি সরকার এসছে কোথাও কোন রকম উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করা হয়নি, রাদার দ্যান সেগুলোকে আরো ইমপ্রুভ করা হয়েছে। আপনি ছত্তিশগড়ে থাকেন, ছত্তিশগড়ে বর্তমান সরকারের আগে কংগ্রেস সরকার ছিল, আপনি বলুন আপনার অভিজ্ঞতাতে। আমাদের কাছে খুব সময় নেই, একটু আমরা তাড়াতাড়ি আলোচনাগুলো করবো, কারণ 5 নম্বরে আছে, 15টা বিষয় আমাদেরকে কভার করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এমপ্লয়মেন্টের সেকেন্ড হচ্ছে এন্টারপ্রেনারশিপ। বিজেপি সংকল্পপত্রে আপনি দেখুন, এটা স্ট্র্যাটেজিক্যালি প্রথমে এমপ্লয়মেন্ট, তারপর এন্টারপ্রেনারশিপ এসছে। প্রথম কোনো যুবক যুবতী যখন নিজের পড়াশোনা কমপ্লিট করে, গ্র্যাজুয়েশন করে বা পোস্ট গ্র্যাজুয়েশন বা অন্য কোনো পড়াশোনা করে, তারপরে তার একটা প্রথম ইচ্ছা কিন্তু জবের থাকে, সরকারি চাকরি বা কর্পোরেট চাকরি, চাকরির প্রথম ইচ্ছাটা থাকে। এবং কিছু সংখ্যক লোকেরা প্রথম থেকেই প্ল্যানিং করে বিজনেস বা এন্টারপ্রেনারশিপের দিকে যায়। আপনি চিন্তা করে দেখুন, আপনি কোন স্টেটের সাথে কার তুলনা করতে বলছেন। আর মধ্যপ্রদেশে এমএসএমইদের জন্য 4.5 কোটি টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। ছত্তিশগড়ে 3,95,00,000 পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। মহারাষ্ট্রতে প্রায় 4.5 কোটি টাকা পর্যন্ত। এই অ্যামাউন্ট গুলো যেগুলো বলছি, আপ টু বলছি, and the total percentage of subsidy for any entrepreneurship, মানে কোনো এন্টারপ্রেনারশিপ করলেই টোটাল পার্সেন্টাইলের 45% আপনি সাবসিডি পেয়ে যাচ্ছেন। আর বাংলা 15 বছর ধরে মমতা ব্যানার্জির সরকারে একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আপনি দেখান যে যুবক যুবতীদের জন্য বা ইউথ এন্টারপ্রেনারদের জন্য এরকম কোনো পলিসি নিয়ে এসছে। দ্বিতীয় কথা, আপনাকে একটা এর সঙ্গে রিলেটেড যে প্রশ্নটা আসছে, ঘোষণা করা একরকম, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন, আপনি যেটা বললেন সাবসিডি, কতদিন সময় লাগছে? আমি মহারাষ্ট্র সরকারের কিছু বিজ্ঞাপনের কাজ করছিলাম, সেখানে দেখছিলাম যে পুরো ব্যাপারটাই তাদের অনলাইন, মানে সেখানে কোনো হিউম্যান ইন্টারফেরেন্স বিশেষ কিছু নেই, যে লাল ফিতেরও ব্যাপার স্যাপার নেই, এবং সেটা অত্যন্ত ইয়েতে মানে গর্বের সঙ্গে সেটাকে প্রচার করছে। আপনি একটু আপনার ছত্তিশগড়ের অভিজ্ঞতা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ 2 জায়গায় আমি 2-3 জায়গায় বিজনেস করি, 2-3 জায়গায় আপনার সব জায়গায় প্ল্যাটফর্মটা অনলাইন, আর ডেট টাইম প্রিফিক্সড হচ্ছে। আপনার অ্যাপ্লিকেশন 3 দিনে, অ্যাপ্লিকেশনের স্ক্রুটনি 7 দিনে, এইরকম করে পুরো সিস্টেমটাকে গড়া হয়েছে। এই সিস্টেমটা যখন কাজ করে, এর মধ্যে হিউম্যান ইন্টারফেস নেই, আর হিউম্যান ইন্টারফেস নেই বলে কারাপশনের কোনো স্কোপ নেই। আর এইখানে আমি আরেকটা কথা আমি বলতে যাচ্ছিলাম, যে আপনি মমতা ব্যানার্জির ইশতেহারের মধ্যে একটা জিনিস দেখুন, এই এন্টারপ্রেনারশিপ আর এমপ্লয়মেন্ট নিয়েই বলছি। উনি এন্টারপ্রেনারশিপের কথা বলছেন না, এমপ্লয়মেন্টের কথা বলছেন। উনি বলছেন যে আমি ভাতা দেব, ওনার কথা হচ্ছে আমি ভাতা দেব, তুমি ভাতা নাও, ঘরে বসো আর আমাকে ভোট দাও। আর আরেকটা কথা আপনি যে বললেন, কাটমানির কথা বলছিলেন, কাটমানি নাও, আমার ভাতা নাও, এই দুটোকে মিক্স করে সংসার চালাও। 6 নম্বর বিষয়, মহিলা নিরাপত্তা। খুব সুন্দরভাবে মহিলা নিরাপত্তাকে তারা এনশিওর করেছেন, এবং তার সঙ্গে মহিলা নিরাপত্তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে সরকারি চাকরিতে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তো আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর
বছরের শাসনকালে এই ধরনের কথা তার মস্তিষ্কে আসেনি। তো এটা ঘোষণাপত্রে ওনারা বলেছেন। এবং মহিলা সুরক্ষা নিয়ে তো কিছু বলারই নেই। মহিলা সুরক্ষার প্রশ্ন এলে তারা বলেন যে 8টার পরে বেরোবে কেন, রাত্রে মহিলারা বেরোবে না, নাইট ডিউটি কেন করছো। এতটাই অসংবেদনশীল মহিলা তিনি, তো ওটাকে নিয়ে আর বিশেষ আলোচনা না করাই ভালো। তো হ্যাঁ, এবং এর প্রসঙ্গে আমি একটা জিনিস ছোট্ট করে দু শব্দ আমি জুড়ে দিতে চাই, যেটা বিভিন্ন জায়গাতে দেখছিলাম, এই ইউটিউবে বিভিন্ন জায়গাতে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আসছে। প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং মনোনয়ন পত্র দাখিল হচ্ছে, সেগুলো ভিডিওতে আসছে। সেখানে এই যে উইমেন্স পার্টিসিপেশন, মহিলাদের ভাগ নেওয়া এই রোদে দুপুর বেলায়, ভারী ইন্টারেস্টিং। এবং তারা যে ভাগ নিয়েছে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে, তারা নাচছে, তারা গাইছে, তারা হুল্লোড় করছে, তারা আনন্দ করছে। এটা কিন্তু একটা ভেরি মাচ ইন্ডিকেশন যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটা ভিডিওতে দেখছি। তো এই জিনিসটা ঘটছে, এটা একটা ইন্ডিকেশন আমরা বলতে পারি। একটু অপ্রাসঙ্গিক হলেও একটু বলে নিই যে এখানে 3 ধরনের রাজনৈতিক দল রয়েছে। কংগ্রেসকে আমি ধর্তব্যের মধ্যে আনছি না। বামফ্রন্ট রয়েছে, তৃণমূল রয়েছে, বিজেপি রয়েছে। সোশ্যাল মিডিয়াতে সবাইকারই ঘোরাঘুরি করছে ভিডিও। মানুষদের দেখলে বিশেষ ক্যাটাগরি বোঝা যায়। আপনি কোন রকম যদি কিছু স্লোগান টোগান না থাকে, পতাকাও না থাকে, তৃণমূলের র্যালি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সেই বলে না, লাল চুল কানে দুল, দেখলেই বোঝা যাবে। অদ্ভুত একটা টিপিক্যাল তাদের অঙ্গভঙ্গি, লোকজন ইত্যাদি। যে উন্মাদনাটা আমি দেখছি বিজেপির র্যালির মধ্যে, যে তারা, আমরা পুজোর সময় যেমন আনন্দ করি, সবাই সেজে গুজে ঢোল নিয়ে বাজনা নিয়ে যেভাবে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। সবাই মানে লোকেরা ইনভলভ হয়ে গেছে পুরো বিষয়ের সঙ্গে এবং সব জায়গাতে আগে রয়েছেন মহিলারা। 7 নম্বর বিষয়টাও মহিলা নিয়ে বলা হয়েছে। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। আপনি ব্যবসা সূত্রে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে ঘোরাফেরা করেন, বিশেষ করে আমার জানা তথ্য অনুসারে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রতে আপনার বিশেষ যাতায়াত আছে। এই যে লক্ষ্মীর ভান্ডার করে মমতা ব্যানার্জি চেঁচামেচি করেন, ঠিক আছে, তো সেটার থেকে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের তো স্কিমগুলো অনেক বেশি উন্নত ধরনের। একটু যদি আপনি এই বিষয়ে দু কথা বলেন তাহলে আমাদের দর্শকরা জানতে পারবেন। এমনি তো 3,000 টাকা এখানে বলাই আছে, which is double of the মমতা ব্যানার্জি's offering। অন্য রাজ্যগুলোর সঙ্গে একটু তুলনা করে দিন। দেখুন, প্রথম কথাটাই ডিফারেন্স। ও মমতা ব্যানার্জি দিচ্ছে ভাতা, ঘুষ নাও ভোট দাও। আর ভারতীয় জনতা পার্টি বলছে সহিও, তুমি এই পয়সাটা নাও, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, আর তারপরে সেই জায়গায় পৌঁছাও যেখানে তোমার আর এই টাকাটার দরকার পড়বে না। থট প্রসেসটাই ডিফারেন্ট। সেকেন্ড, আপনি যেটা বললেন যে মহিলাদের ব্যাপারে, মহিলা মুখ্যমন্ত্রী, আপনি কাল হয়তো দেখেননি, দেখেছেন আমি জানি না, কাল মমতা ব্যানার্জির র্যালি বেরিয়েছিল, তার মধ্যে যত মহিলা ছিল তাদের পুরুষ পুলিশের ধাক্কা মারছিল আর মমতা দি সামনে হাঁটছিল।
তুমি নিজে মুখ্যমন্ত্রী, তুমি নিজে মমতা ব্যানার্জি, তোমার সামনে তোমার পুরুষ পুলিশরা মহিলাদের ধাক্কা মেরে তোমার থেকে দূরে করে দিচ্ছে, তুমি চুপচাপ আস্তে আস্তে হাত দেখাচ্ছ। এই তুমি মমতা ব্যানার্জি, এই তুমি বলো যে তুমি লড়বে বাংলা মায়ের জন্য? আরে তোমার সামনে মা বোনেরা অপমানিত হচ্ছে, তাদের জন্য তুমি লড়তে পারছো না, তাদের জন্য তুমি কিছু বলতে পারছো না, তাহলে তুমি বাংলা মায়ের জন্য কি বলবে? এটা আপনি যেটা বললেন এই চপ শিল্পর, একটা কথা আমি আপনাকে যোগ করে দিতে চাই। পশ্চিম বাংলাকে বলেছিল মমতা ব্যানার্জি লন্ডন বানাবে, উনি লন্ডন বানাতে পারেননি, কিন্তু নিশ্চিতভাবে উনি ব্যাংকক বানিয়ে দিয়েছেন। আজ প্রত্যেকটা ল্যাম্প পোস্টে, আপনি পুরো কলকাতায় ঘুরে দেখুন, আপনি প্রত্যেকটা ল্যাম্প পোস্টে মেসেজের, মাসাজের আপনি পোস্টার পাবেন। কোথায় গেল বাংলা? পুলিশ কোথায়? প্রশাসন কোথায়? আইন ব্যবস্থা কোথায়? মমতার সরকার কোথায়? এটা কি হচ্ছে? আজ যেভাবে এরকম বিজনেস, অনৈতিক বিজনেস, প্রস্টিটিউশনের একটা র্যাকেট চলছে বাংলাতে, সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের কথা বলাটাই মমতার জন্য অপ্রাসঙ্গিক। 8 নম্বর পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 8 নম্বর বিষয়ে পয়েন্টে লেখা রয়েছে ধান, আলু এবং আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আলুটা তো মমতা ব্যানার্জি তুলছেনই না। আমরা আগেও প্রতিবেদন করেছি এই সপ্তাহের মধ্যেই, সেখানে আমরা দেখিয়েছি কতজন আলু চাষি পশ্চিমবঙ্গে অলরেডি সুইসাইড করেছে। এবারে লোকে ফলন চায়, এবারে ফলন হওয়ার পরে লোকে এরকম বিপাকে পড়ে, এটা তো একটা অদ্ভুত জিনিস। ভগবান আপনাকে দিলেন, ফলন দিলেন, কিন্তু আমরা ভুল পলিসির জন্য, ম্যানমেড এরারের জন্য, সরকারি অদূরদর্শিতার জন্য আজকে আলু নষ্ট হচ্ছে। কৃষক ফলন ফলিয়ে সেটা দাম পাচ্ছে না, কতটা প্যাথেটিক অবস্থা। এবং মিনিমাম সাপোর্ট প্রাইস তো কি বলবো, আর সেটা কোনটাতে কি হয় ভগবান জানে, এখানে পুরোটাই আলাদা আছে। তো ন্যায্য মূল্য এনএসপি ইনশিওর করা হবে, সেই বিষয়টা ঘোষণাপত্রে জোর গলায় বলা হয়েছে। 9 নম্বর বিষয় পয়েন্টটা হচ্ছে রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্রে এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নীত করা হবে। এটা গতকাল প্রধানমন্ত্রী বলে গেছেন। এই মাছ নিয়ে আমিষ নিয়ে এত কাণ্ড কারখানা, এটা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী যে মৎস্য শিল্পে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি এগিয়ে গেছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মমতা ব্যানার্জির অপশাসন এবং মিথ্যাচারের বিরুদ্ধে এটা একটা খুব স্ট্রং পয়েন্ট। ছত্তিশগড়ে আমি শুনেছি মৎস্য শিল্পে ভালো কাজ করছে। আপনার প্রথম একটা পয়েন্টের আমি অ্যাড করতে চাইবো যে মমতা ব্যানার্জির ইস্তেহারে বলা আছে 30,000 কোটি টাকা উনি এগ্রি বাজেটে রাখছেন। সেটা কিভাবে রাখছেন, কাকে দেবেন, কোনো ব্রেকআপ। এইখানে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি খোলাখুলি ভাবে অ্যানাউন্সমেন্ট করলো যে ধান 3100 টাকা কুইন্টালে কেনা হবে। আজ প্রতিটি কৃষকের কাছে 700 টাকা, প্রতি কুইন্টাল বেশি যাবে। এই ইকোনমিটার বুমটাকে আপনি চিন্তা করুন। মানে একটা, আজ আমার মনে হয় কিছু না হলে 50 লাখ মেট্রিক টন মিনিমাম পশ্চিমবঙ্গতে উৎপাদন হয় ধানের। এবার আপনি চিন্তা করে দেখুন কত বেশি পয়সা পশ্চিমবঙ্গের ইকোনমিতে আসার
প্রচেষ্টা করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির চেষ্টা করেছে কি এতটা বেশি টাকা পশ্চিমবঙ্গে নিয়ে আসা। আর যত আপনি লামসাম অ্যামাউন্ট বলবেন কোনো হিসেব দিতে হবে না, চুরি করতে সুবিধা হবে, সোজা কথা। যত ব্রেকআপ দিবেন তত আপনি 50,000, আপনি একটা চিন্তা করুন, 50,000 কুইন্টাল, সরি 50,00,000 কুইন্টাল ইন্টু 700 টাকা, প্রায় 3,500 থেকে 4,500 কোটি এক্সট্রা অ্যামাউন্ট এই কৃষকদের কাছে যাবে, প্রতি বছর যাবে, প্রতি ফসলের সিজনে যাবে। এটা বহুত অনেক বড় কথা ছিল। আর আলু নিয়ে আপনি বললেন, আলু নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করে যে উড়িষ্যায় আলু পাঠাবো না, উড়িষ্যা কিছু বললে বলে উড়িষ্যাকে আলু পাঠাবো না, বিহারে কিছু বললে বিহারকে আলু পাঠাবো না, ছত্তিশগড়ে কিছু বললে ছত্তিশগড়ে আলু পাঠাবো না। আলু নিয়ে পলিটিক্স করে মমতা ব্যানার্জি, কিন্তু আলু উৎপাদক কৃষকদের জন্য চিন্তা করে না। এটা অনেক বড় কথা। আজকে আপনি আপনি আমি জানি না আপনি ওয়েস্ট বেঙ্গলের লজিস্টিক পলিসিটাকে দেখেছেন কি দেখেন, আপনি এবার দেখুন ওয়েস্ট বেঙ্গলের লজিস্টিক পলিসি ইজ অ্যারাউন্ড 25 ইয়ার্স ওল্ড। মানে সিপিএম যে লজিস্টিক পলিসিটা, যেটাকে আমি এই জন্য বলছি জানো, কোল্ড স্টোরেজটা ইনক্লুড করা হয়েছে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে। আর আমি টিএমসির অবস্থা বলছি, আপনি 25 বছর আগে যে লজিস্টিক পলিসিটা এই সরকারে বানানো হয়েছিল বা কমিউনিস্ট সরকারে বানানো হয়েছিল, সেই লজিস্টিক পলিসিটাকেই বারবার রং করে মমতা ব্যানার্জি নিজের ওয়েবসাইটে লাগিয়ে দেন, আপলোড করে দেন। আর একটা টাকার সাবসিডি নেই এখানে, কোনো একটা জমির অ্যাবন্টন নেই কোল্ড স্টোরেজ বানানোর জন্য, একটা টাকার সাবসিডি নেই, কোনো প্রোৎসাহন নেই, কোনো ইনসেন্টিভ নেই, কিচ্ছু নেই। তাহলে আপনি কোল্ড স্টোরেজটা বানাবেন কেন? আর সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র বলছে যে প্রতিটা জেলাতে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হবে। 10 নম্বর পয়েন্ট রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আলোচনা করার তো আমরা সবাই জানি বিষয়গুলো কি। না, একটা কথা আপনাকে বলতে হবে, একটা ছোট্ট জিনিস, এটা কতটা দরকার আপনাকে আমি বলছি। এটার দরকারটা নিয়ে 1 মিনিট বলা উচিত। যে আজ পশ্চিমবঙ্গ এমন একটি স্টেট যেখানে বিফ চাপ পাওয়া যায়, বিফ স্টিক পাওয়া যায়, বিফ বিরিয়ানি পাওয়া যায়। এবার একজনকে, একটা ইউটিউবারকে মাটনের জায়গায় বিফ দিয়েছে, সে চর্চাটা এটা চলছে কি ভুল দিয়েছে কি ঠিক দিয়েছে, কিন্তু চর্চা এটা হওয়া উচিত অন্য কোনো প্রদেশে কি এত খোলাখুলি ভাবে বিফ চাপ, বিফ স্টিক বা বিফ বিরিয়ানি বিক্রি হয়, সেটা নিয়ে চর্চা হচ্ছে। সেই জায়গায় এই যে আইনি ব্যবস্থাটা ভারতীয় জনতা পার্টি নিয়ে আসছে, দেখুন সরকার তো ভারতীয় জনতা পার্টির আসছে, তারপরে নিয়মটা যখন আসবে তখন এই বিফ স্টিক, বিফ চাপ আর বিফ বিরিয়ানি বিক্রি করার লোকেরাও উধাও হয়ে যাবে, আর তাদের এই বিফ জনিত শিল্পটাও উধাও হয়ে যাবে। এইটুকুনি আমি বলতে পারি। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে পুরনো চা বাগানগুলির উন্নয়ন এবং দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গের এগুলো একসময়তে লাইফলাইন ছিল, যেটি ইন্ডাস্ট্রি অ্যান্ড জুট ইন্ডাস্ট্রি। আমরা কলকাতায় থাকি, কলকাতার আশেপাশে যাতায়াত করি, জুট ইন্ডাস্ট্রি জানি, সে বিষয়ে আর কি আর বলবো। যে গঙ্গার দুধারে যে জুট ইন্ডাস্ট্রি গুলো ছিল, কদিন আগেই আমি গিয়েছিলাম এখানে বরানগরে, ওখানে দেখছি বড় একটা জুট মিল, প্লাইয়ের গোডাউন হয়ে গেছে। এবং অদ্ভুত ব্যাপার, আজকে একটুখানি জুড়তে বাধ্য হচ্ছে, আমাদের আরো কিছু পয়েন্ট আছে সেগুলোকে আমাদেরকে ধরতে হবে। সেটা হচ্ছে কি, দেখুন এক সময়তে এই ইন্ডাস্ট্রি গুলো শুরু হয়েছিল যখন জলপথে যাতায়াত করা হতো। যে মেন ইন্ডাস্ট্রি রিলেটেড যে কমিউনিকেশনটা ছিল সেটা ছিল গঙ্গা নদী, এবং নদীর ধারে এই ইন্ডাস্ট্রিগুলো, ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছিল। আজকে রোড ট্রান্সপোর্টটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, নদী ভিত্তিক ট্রান্সপোর্টটা অতটা গুরুত্ব নেই। কিন্তু সেই জায়গাতে সিপিএম এর 34 বছর রাজত্ব এবং এদের 15 বছর সবকিছু নিয়ে 50 বছর রাজত্বে সেই ফ্যাক্টরিগুলোর কোনো রোড এন্ট্রি পর্যন্ত নেই, কোনো রোড অ্যাপ্রোচ নেই। এই 50 বছরে সেখানে না পারে ট্রাক ঢুকতে, না পারে ট্রাক বেরোতে। তো তারপরে তার মডার্নাইজেশন তো পরের কথা।
একটা অদ্ভুত ধরনের এরা মানে কি বলবো, এদের ইন্ডাস্ট্রি পলিসি এটা এর মধ্যে এরা চালিয়েছে। এর মধ্যে আপনাকে একটা কনস্পিরেসি, একটা ষড়যন্ত্র আপনি খেয়াল করেছেন কিনা দেখিনি জানি না আমি, কিন্তু আপনাকে বলতে চাইবো যে জুট মিল নিয়ে একটা অনেক বড় কনস্পিরেসি আছে টিএমসি। জুট মিলগুলোকে ষড়যন্ত্রপূর্বক বন্ধ করা হয়েছে। কেন বন্ধ করা হয়েছে? লোকেশনের জন্য। লোকেশন কোথায়? গঙ্গার কাছে। সেখানে কি হবে? প্রমোটারি। আপনি যদি দেখেন ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডগুলোকে এরা অঘোষিতভাবে ডাইভার্সন করে সেখানে প্রমোটারি চালাচ্ছে। আপনি জুট মিল চালিয়ে 100 জনের রোজগার হবে, কিন্তু একটা যদি জুট মিল বন্ধ হয় সেখানে প্রমোটারি করে অভিষেক ব্যানার্জির পকেট ভরবে। তো 100 জন এর রোজগারটা দরকার না অভিষেক ব্যানার্জির পকেটটা ভরা দরকার? সোজা সোজা প্রশ্ন, ভোটের সময় সোজা সোজা প্রশ্ন, যে জুট মিলগুলোকে বন্ধ করে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডকে চুপচাপ রাতের অন্ধকারে কি করে ডাইভার্সন করে সেখানে প্রমোটারি করা হবে। 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সঙ্গে সবাইকার সব বিষয়গুলো নিয়ে নজর দেওয়া হয়েছে। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারত যোজনা এবং আয়ুষ্মান ভারতের যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ এবং স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে এবং উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম এর ক্যাম্পাস স্থাপন করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বাস্থ্য সম্পর্কে, যে মমতা ব্যানার্জি তো কি বলবো, যেটাকে উনি ইচ্ছা করে জিনিসটা বন্ধ করে রেখেছেন। এবং মহিলাদের যে ব্রেস্ট ক্যান্সারের যে শনাক্তকরণ পরীক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কতটা সেন্সিটিভ হলে এবং কতটা সিনসিয়ার হলে এই ধরনের একটা প্রকল্পকে আপনি ঘোষণাপত্রের মধ্যে, এই ধরনের একটা অ্যাক্টিভিটিকে ঘোষণাপত্রের মধ্যে নিয়ে আসা যায়। আয়ুষ্মান ভারত স্কিমটাকে মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করে ইচ্ছাকৃতভাবে, জবরদস্তি। এবার ওনার মাথায় এটা আসছে না যে বাংলার বাইরে যখন লোকেরা চিকিৎসা করাতে যায়, আজ বাংলার বাইরে প্রায় প্রায় আপনি যদি সিএমসি ভেল্লোর যান, মণিপাল হসপিটাল যান, ইভেন ভুবনেশ্বরের এইমস যান, আপনি খালি বাঙালি পাবেন। একদম, যেটা দুটো জিনিসের সিম্বল। এক, প্রথম হচ্ছে বাংলায় চিকিৎসার সেই হিসেবে জায়গা নেই বা সেই হিসেবে সুযোগ নেই চিকিৎসা, সেই জন্য লোককে বাইরে যেতে হচ্ছে। সেকেন্ড সিম্বল হচ্ছে যে 15 বছর কিছু হয়নি বা 50 বছর কিছু হয়, আজ একটা এইমস বানানো হওয়ার পরেও আজ ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে আরেকটা এইমস দেওয়ার কথা। মানে আমার মনে হয় পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হবে যেখানে দুটো এইমস থাকবে। এত বড় ঘোষণা, মানে আজ বাঙালিদের সম্মানের জন্য, বাঙালিদের সুযোগের জন্য আজ যেই ঘোষণাটা এইটা হয়েছে, এটা তো মানে এটা কোনো অন্য কোনো প্রদেশে এরকম সুযোগ নেই। এটাকে আইডেন্টিফাই করে, এটাকে আন্ডারলাইন করে বাঙালিদের বোঝা উচিত। আর আয়ুষ্মান ভারত যখন পুরো বাংলায় প্রচারিত হবে বা অ্যাকসেপ্টেড হবে, তাহলে বাঙালিরা যখন বাইরে ট্রিটমেন্ট করাতে যাবে তখনও তাদের আয়ুষ্মান ভারতের ট্রিটমেন্ট ফ্রিতে হয়ে যাবে বা ক্যাশলেস পদ্ধতিতে হয়ে যাবে। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বন্দে মাতরমের 150 বছর পূর্তি চলছে এবং সেখানে বন্দে মাতরম সংগ্রহশালা এবং সেই রিলেটেড যা যা বিষয়গুলো আছে সেগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমাদের কলকাতার পাশেই নৈহাটিতে যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন, তিনি বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই একদম ডাইরেক্ট উত্তরপুরুষ। তিনি নিজে ক্যান্ডিডেট হয়েছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এবং উৎসাহের সঙ্গে কাজ করছেন। এটা একটা বড় ইনফরমেশন, বড় তথ্য। এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে
আইন বলবৎ করা হবে। এখানে কি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, বলা হচ্ছে ধর্মাচরণ, কোনো ধর্মকে কিন্তু এখানে নাম বলা হয়নি। তো সবকা সাথ সবকা বিকাশের যে বিষয়, যে ফিলোসফি, সেটাকেই এখানে বলা হচ্ছে যে ধর্মাচরণের স্বাধীনতা, সকল ধর্ম সেখানে ইনক্লুডেড। অনেকগুলো পয়েন্ট এখানে আইডেন্টিফাই করা হয়েছে যে দুটোর মধ্যে বিষয় ধরে ধরে তফাৎ কি, এ বিষয়ে আপনার ভালো স্টাডি আছে, আপনি যদি কয়েক মিনিটের মধ্যে একটু দর্শকদের বিষয়গুলোকে বলে দেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বেসিক অ্যাপ্রোচ। প্রথম ডিফারেন্স তো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যেটা চলছে সেটা ডবল হয়ে যাবে, সেটা অন্নপূর্ণা যোজনার নামে প্রচারিত হবে, আর সেটা অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে। সেটাও টাইম ফিক্স আছে, টাইম ফ্রেমের মধ্যে অতদিনের টাইম ফ্রেমে হয়ে যাবে। যুব সাথী যেটা ডিএমসি দিচ্ছে 1500 টাকা, সেটাও সেই সহযোগ রাশিটাও বেড়ে 3000 টাকা হয়ে যাবে। বিজেপি যেটাকে বলবে যুব সাথী ইউথ এমপ্লয়মেন্ট যেটা দিচ্ছে সেটাও 3000 টাকা প্রতি মাসে হয়ে যাবে, প্লাস স্টার্ট আপের জন্য 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। 5 বছরের জন্য প্রতি বছর 15,000 টাকা করে এক্সামিনেশন প্রিপারেশনের জন্য দেওয়া হবে। পরীক্ষার যে ছাত্ররা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি করছে বা তারা কিছু টিউশন পড়ছে, কোনো কোচিং নিচ্ছে, তাদের জন্য এটা খুব অনেক হেল্পফুল হবে। ধানেরটা আমরা বলেই দিলাম যে আজ 2350 টাকা দেওয়া হয়, সেটা 3100 টাকা হয়ে যাবে। 7th পে কমিশন আপনি চর্চা করলেন, 7th পে কমিশন পুরো সরকারি কর্মচারীদের জন্য যেমন টাইম ফ্রেম দেওয়া হবে, টাইম ফ্রেম দেওয়া হয় 45 দিন 60 দিন এরকম করে টাইম ফ্রেম দেওয়া হয়েছে। তো 45 দিন বা 60 দিনের ভেতরে ওটা এস্টাবলিশ হয়ে যাবে। আয়ুষ্মান ভারত প্রথম দিন থেকে পুরো পশ্চিমবাংলাতে সুস্পষ্টভাবে প্রচারিত হয়ে যাবে, এস্টাবলিশ হয়ে যাবে। কলকাতা মেট্রো এক্সটেনশন যেখানে যেখানে থেমে আছে সেটা তাড়াতাড়ি শীঘ্রভাবে সেটাকে জুড়ে দেওয়া হবে। আরো এক্সটেনশন বানানো হবে, কিছু 100% এক্সটেনশন, মানে আজ ডবল হয়ে যাবে। তার সাথে সাথে কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টও আছে, যেমন আজ বাংলায় হাওড়ার ব্রিজ একটা আছে, একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে। সেই জায়গায় আপনি চিন্তা করে দেখুন, বম্বেতে অটল সেতু সমুদ্রের উপরে ব্রিজ বানিয়ে দিয়েছে, দুটো ব্রিজ, একটা রিভার ফ্রন্ট বানিয়ে দিয়েছে। তো এইভাবে বাংলার ইনফ্রাস্ট্রাকচারকে আগে নিয়ে যাওয়া হবে। সেইভাবে মমতা ব্যানার্জির এরকম কোনো প্রকল্প নেই বা এরকম কোনো প্ল্যানিং নেই। ইশতেহারে এই বিষয়গুলো কোনো উল্লেখই নেই। এই ইশতেহারে মাদ্রাসার ব্যাপারে উল্লেখ আছে। মাদ্রাসার ব্যাপার যেমন আপনি বললেন বন্দে ভারত যে মিউজিয়ামটা হবে তার জায়গায় মাদ্রাসা বানাবে, আর মাদ্রাসাকে 5,713 কোটি টাকা দিয়েই রেখে দিয়েছে। তো এই বন্দে মাতরম মিউজিয়াম যেটা বানানো হবে তার জায়গায় ও বলছে আপগ্রেড অল স্কুলস এর মধ্যে মাদ্রাসাও ইনক্লুডেড। এখানে একটা ছোট্ট বিষয় আমি একটা দুটো বাক্যে যোগ করতে চাই। অল স্কুল তো চলছে না, স্কুলে তো ছাত্র নেই, উনি কোথায় আপগ্রেড করবেন? আজকে একটার পর একটা স্কুলে কোনো ছাত্র নেই, উনি ছাত্র চান না। আপগ্রেড যদি ছাত্র হয় তাহলে আন্দোলনজীবী কোথা থেকে আসবে? ছাত্র যখন পড়াশোনা করবে, তার কাছে যখন নৈতিক বিচারটা তার মনের ভেতরে আসবে, সে তো আর টিএমসি থাকবে না। তাহলে স্কুল তো প্রথমে বন্ধ করতে হবে, তবে তো পার্টি অফিস চলবে। তো সুতরাং এই স্কুল আপগ্রেড করাটা একটা, আবার সেই মমতা ব্যানার্জির ভাষাতে বলতে গেলে এটা একটা গভর্নেন্সে ওনার কোনো এরকম কোনো প্ল্যানিং নেই। পেনশন যেটা অনাবরত চলছে সেটা চলবে, সেটাই উনি লিখেছেন। ভারতীয় জনতা পার্টি 3টে কাজ করছে। একটা করছে ইউনিফর্ম সিভিল কোড, ধর্মাচরণ বিধেয়ক যেটা বললেন আপনি, প্লাস লাভ জিহাদ আর লাভ ল্যান্ড জিহাদ, এই দুটোর এগেইনস্টে স্টেপ নেওয়া হচ্ছে যাতে এটা না হতে পারে। আর আপনি আরেকটা যেটা বললেন টি গার্ডেন কমিশন বানানো, যাতে টি গার্ডেনের উন্নয়ন হতে পারে, যাতে টি গার্ডেনের কর্মচারীদের উন্নয়ন হতে পারে, যাতে যে অংশে তাদের প্রাপ্য টাকা সেটা যেন তারা পেতে পারে। সেই জন্য টি গার্ডেন কমিশন বানানো হবে।
ফিশারিজের যে স্কিমটা ন্যাশনাল লেভেলে চলছে, যেমন আপনি জিজ্ঞেস করেন ছত্তিশগড়ের ফিশারি কেমন চলছে, আপনি অবাক হয়ে যাবেন। ছত্তিশগড়ের পোল্ট্রি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই এতগুলো স্টেটে ফিশারির পুরো বিজনেসটা বাঙালিদের কাছে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গলে যখন ঢুকবেন তো ফিশারিজের পুরো ফিশারি ব্যাপারে পুরো যে হ্যাচারি বলুন, ফিশারি বলুন, এই পুরো বিজনেসটা কিন্তু মুসলিম কমিউনিটির কাছে ট্রান্সফার হয়ে যায়। মানে অবাক হয়ে যাবেন আপনি, তফাৎটা একবার খালি ভাবুন যে বাংলার বাইরে বাঙালি বিজনেস করছে, কিন্তু বাংলার ভেতরে বাঙালি করছে না, মুসলিম করছে। মুসলিমও তো করাটা অন্যায় না, কিন্তু একটা কমিউনিটিকে কনসলিডেট করা, বিজনেসটা করা, নিশ্চয়ই কোথাও না কোথাও সরকারের কিছু প্রবলেম হচ্ছে, বা সরকারি স্কিমে প্রবলেম হচ্ছে, বা সরকারের সেই থেকে ভঙ্গিমাটা নিয়ে প্রবলেম হচ্ছে, এইটা বলা যায়। কারণ মুসলিম করলে কোনো ক্ষতি নেই, যারা হয়তো ছত্তিশগড়ে 5টা লোক ফিশারির কাজ করছে, তার মধ্যে হয়তো একটা মুসলিম হতেই পারে, কিন্তু প্রত্যেকটা লোক যদি 5টাই যদি মুসলিম হয়, তার মধ্যে যদি হিন্দু কোনো না হয়, তাহলে সেটা কনস্পিরেসি ধরা যায়। ধন্যবাদ গোপালবাবু। আজকে আমরা বিজেপির এই ঘোষণাপত্র নিয়ে বিশদ আলোচনা করলাম গোপালবাবুর সঙ্গে। পরবর্তীকালে আমরা আমাদের চ্যানেলে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। আমাদের ভিডিও আসবে ইন ডিফারেন্ট ফর্মস। আপনাদের অনুরোধ, আমাদের চ্যানেলে আপনারা নজর রাখবেন, এবং আজকের আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, এবং আমাদের আজকের ভিডিও পছন্দ হলে আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন, এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। নমস্কার। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना, या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में हैं, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।